আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জনগণের কল্যাণই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড সহ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। বিভেদ নয়, ঐক্যই হবে আগামীতে রাজনীতির মূল ভিত্তি। মন্তব্য জামায়াত আমিরের। অচলাবস্থা ভেঙে বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ করার প্রত্যয়। সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নির্ধারণ। অর্থ উপদেষ্টা কাল প্রধান উপদেষ্টাকে পে কমিশনের রিপোর্ট পেশ। কার্যকর হতে পারে আগামী অর্থ বছর থেকে। নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধারের নির্দেশ প্রধান উপদেষ্টার। অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব নীতি ও ব্যবস্থাপনায় দুটি প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন। রামপুরায় বিজিবির হত্যাযোগ্য ২৫ মার্চের গণহত্যাকে ছাড়িয়ে গেছে চিফ প্রসিকিউটর। চানখারপুলে ৬ জনকে হত্যা মামলার রায় পিছিয়ে ২৬ জানুয়ারি। এবং চাপ দিয়ে বাংলাদেশকে ভারতে খেলানো যাবে না, উপদেষ্টা আসিফ নজরুল। আইসিসির কাছে নতি স্বীকার না করার আহ্বান। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। জনগণের কল্যাণই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য বলে জানালেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড, কৃষকদের সহযোগিতায় কৃষি কার্ড সহ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। রাজধানীর মহাখালীর টিএনটি মাঠে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে তিনি একথা বলেন। করাইল বস্তিবাসীদের বহুতল ভবন নির্মাণ করে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া সহ নাগরিক সুবিধা নিশ্চিত করার ঘোষণা দেন বিএনপি চেয়ারম্যান। মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীর মহাখালীর টিএনটি মাঠে দোয়া মাহফিলের আয়োজন করে করাইলবাসী। স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে সাথে নিয়ে দলের চেয়ারম্যান তারেক রহমান অনুষ্ঠানে যোগ দেন। রাজধানীর সবচেয়ে বড় এই বস্তিতে ৪০,০০০-এর মতো ঘরে নিম্ন আয়ের সুবিধাবঞ্চিত অসংখ্য মানুষের বসবাস। করাইলবাসী সুবিধাবঞ্চিত মানুষের নানা সমস্যার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বাসস্থান সহ নাগরিক সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। এখানে উঁচু উঁচু বড় বড় আমরা বিল্ডিং করে দিতে চাই আল্লাহর রহমতে, এবং এইখানে যে মানুষগুলো থাকেন তাদের নাম রেজিস্ট্রি করে আমরা প্রত্যেকটি ছোট ছোট ফ্ল্যাট করব এবং সেই ফ্ল্যাটগুলো তাদের নামে আমরা দিতে চাই। আমরা জানি এখানে আপনাদের যে সন্তানরা আছে তাদের এখানে লেখাপড়ার সমস্যা আছে। আল্লাহ যদি রহম করেন, আমরা এখানে চাই সুন্দর বাচ্চাদের জন্য স্কুলের গঠন করব তা না, স্কুলের পাশাপাশি তাদের খেলাধুলার যাতে পরিবেশ থাকে, খেলাধুলার জন্য যদি মাঠ থাকে, সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমরা এখানে করতে চাই। ঢাকা ১৭ আসনের প্রার্থী তারেক রহমান নিজেকে এই এলাকার বাসিন্দা উল্লেখ করে সুখে দুঃখে পাশে থাকার অঙ্গীকার করেন। আজও আপনাদেরই এলাকার সন্তান। আজকে আমি বরং আগে থাকতাম ক্যান্টনমেন্টে, এখন এসে উঠেছি আমি গুলশানে, আপনাদের আরো কাছাকাছি, আপনাদের প্রতিবেশী। কাজে আমি আপনাদেরই সন্তান, আমি আপনাদেরই এলাকার সন্তান। ইনশাল্লাহ এতটুকু আপনাদেরকে বলতে পারি, যতদিন বেঁচে থাকবো, যতদিন আল্লাহর রহমত থাকবে আমার উপরে, ইনশাল্লাহ আমি আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশে আছি, ইনশাল্লাহ আপনাদের পাশে আমি থাকব। জনগণের রায়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে নারীদের ক্ষমতায়ন, কৃষকের পাশে দাঁড়ানো আর তৃণমূল সহ সব পর্যায়ের মানুষের কল্যাণে দলের পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। আমাদের রাজনীতিটা হচ্ছে আপনাদের মতন সাধারণ মানুষ যারা আপনারা আছেন, আপনাদের জন্য কিভাবে আপনাদের অবস্থান, আপনাদের জীবনযাত্রা, আপনাদের দৈনন্দিন জীবন কিভাবে একটু ভালো হতে পারে, সেটাই হচ্ছে আমাদের কাজ, সেটি হচ্ছে আমাদের লক্ষ্য, সেটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। সেই মা বোনকে অর্থনৈতিকভাবে আমরা যাতে সচ্ছলভাবে গড়ে তুলতে চাই, সেই জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই, মা বোনদের কাছে। আমার যে পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, সেগুলো যাতে বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক যাতে আল্লাহ তাআলা আমাকে দেন। পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। করাইলবাসী সহ ঢাকা ১৭ আসনের বিএনপি নেতাকর্মী, সর্বস্তরের সাধারণ মানুষ এতে অংশ নেন।
মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। আগামীর রাজনীতির মূল ভিত্তি হবে ঐক্য, বিভেদ দূর করে বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানী একটি হোটেলে জামায়াত আয়োজিত পলিসি সামিটে তিনি এসব কথা বলেন। গণতন্ত্র, নাগরিক অধিকার রক্ষার স্বার্থে নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করার আহ্বান জানান তিনি। এ সময় দলের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, এখনও লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারেনি নির্বাচন কমিশন। বিস্তারিত জানাচ্ছেন সাজ্জাদ জাহান। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর একটি হোটেলে পলিসি সামিটের আয়োজন করে জামায়াতে ইসলামী বাংলাদেশ। এতে অংশ নেন বিভিন্ন দেশের কূটনৈতিক, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, পেশাজীবী, শিক্ষাবিদ সহ গণমাধ্যম ব্যক্তিত্বরা। উদ্বোধনী বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান জানান, দেশের প্রধান চ্যালেঞ্জ এখন স্থিতিশীলতা নিশ্চিত করা। দেশের উন্নয়নে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। We want to rebuild a new Bangladesh that stands on the pillars of pluralist democratic values on which our country was founded. My party believes that only through democracy and free, fair and transparent elections can we move forward as a prosperous country. But what we need now more than ever before is a vision for the country which is backed by tangible, concrete actions which transforms. পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, নির্বাচনে একটি দলের প্রতি প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে। আমরা আশা করি সুস্থ হবে, তবে কিছুটা ব্যত্যয়তা আমরা লক্ষ্য করছি, সেগুলো রিপেয়ার করার জন্য আমরা চেষ্টা করছি। আমরা অলরেডি চিফ অ্যাডভাইজার ইলেকশন কমিশনের সাথে যোগাযোগ করছি, কারণ যদি এবার সুস্থ ইলেকশন না হয় তাহলে বাংলাদেশ শুধু অতীতের অন্ধকারেই যাবে না, আবার গাঢ় অন্ধকারের দিকে চলে যাবে। আমরা ব্যর্থ দেখছি সরকারি অ্যাটিটিউডে একটি দলের প্রতি অধিকতর বায়াসনেস দেখেছি, যেমন প্রটোকলের কথা বলেন, সিকিউরিটির কথা বলেন, এবং কোনো জায়গায় অফিসাররা কিছুটা বায়াসড রোল প্লে করছে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে দেশ অন্ধকারে নিমজ্জিত হবে বলে জানান আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। নিশ্চিত না হয় তাহলে তো কিছু একটা আমাদের করতে হবে এটাকে। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। থ্যাংক ইউ। 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ধানের শীষের ভূমিধস বিজয় হবে বলে পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাধীনতা বিরোধী একটি দল ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 90তম জন্মদিন উপলক্ষে রাজধানী কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। এই আলোচনায় সভায় মহাসচিব সহ সিনিয়র নেতারা নির্বাচনের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। জামিল হাসান শান্ত রিপোর্ট। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 90তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে জিয়াউর রহমান বীর উত্তমের স্বাধীনতার ঘোষণা, রাষ্ট্র পরিচালনার নানা দিক নিয়ে আলোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতারা। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আধুনিক বাংলাদেশ গড়ার জন্য জনগণ উন্মুখ হয়ে আছে, তখন আবার ধর্মের নামে জনগণকে বিভ্রান্ত করছে একটি দল। ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেরোতে যেতে হবে। হায় হায়। তিনি আরো বলেন, আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের জাতীয় ভবিষ্যৎ নির্ধারিত হবে। অনেকে নির্বাচন হবে কিনা বাধা দেব, করতে দেব না, ভেতরে ভেতরে খবর নিয়ে দেখেন তাদের 3টা ভোটও নেই। ওরা আবার বড় গলায় বলে নির্বাচন হতে দেব না। ভয় হোক, নির্বাচন দেখা যাক কে কতটা ভোট পায়। আমরা তো সেই জন্য আমরা ভোটের জন্য উন্মুখ হয়ে আছি। আমরা নির্বাচন চাই, আমরা যাবো জনগণের কাছে। জনগণ যদি আমাদেরকে গ্রহণ করে আমরা আছি, জনগণ যদি বাদ দেয় বাদ দিয়ে দেবো। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর শঙ্কা প্রকাশ করেও নেতাকর্মীদের সতর্ক করে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। কিছু কিছু সিট কিছু কিছু দলের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তারা জয়লাভ করার চেষ্টা করবে, নিয়ে যাবে জোরদস্তি করে। আমি আশঙ্কা করছি এবং আমি শুনেছি, আমি জেনেছি। নানা আয়োজনে দুদিনব্যাপী দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিন পালন করছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন। তিনি একজন সৈনিক। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা।
যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছিলেন। সত্য না জানার কারণে পোস্টাল ব্যালট নিয়ে অনেকের ভুল বোঝাবুঝি হয়েছে বলে জানিয়েছেন সিইসি এম নাসির উদ্দিন। রাজধানী নির্বাচন ভবনে পোস্টাল ভোট নিয়ে রাজনৈতিক দলগুলোকে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। এ সময় পোস্টাল ব্যালটের ভাঁজে বিএনপির ধানের শীষ মার্কা পড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির কোঅর্ডিনেটর ইসমাইল জাবিউল্লাহ। অনুষ্ঠানে বাহরাইনে পোস্টম্যান একজনের কাছে অনেক ভোটারের পোস্টাল ব্যালট পৌঁছে দিয়েছিলেন বলে জানান ওসিভি ও এসডিআই প্রকল্পের টিম লিডার সলিম আহমেদ খান। তিনি বলেন, প্রবাসী পোস্টাল খরচ বাঁচাতে একসাথে অনেক প্রবাসী একই জায়গায় ব্যালট পাঠানোর ঠিকানা দিয়েছিলেন। মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় এই প্রবণতা বেশি বলেও জানান তিনি। এদিকে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল আজ। ঢাকায় মোট 20 আসনে এখন পর্যন্ত 19 জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। হিসাবে 20 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিভিন্ন দলের 153 জন প্রার্থী। অনেক দেশ এটা করতে পারে নাই, তো আমাদের আশেপাশের দেশটা কেউ তো এইভাবে সাকসেসফুলি করতে পারে নাই। আমরা প্রথম বছরে করছি, মোটামুটি ভাবে যেটা করছি আমরা এখনো আমাদের কার্যক্রম যেটা আমরা এ পর্যন্ত দেখছি তাতে খুব একটা খারাপ হয়েছে বলে আমরা মনে করি না। যারা আগের থেকে পোস্টাল ব্যালট করেছে তাদের যে অভিজ্ঞতা আমাদের চাইতে বহু বেশি খারাপ, সেই দিক থেকে আমরা কিন্তু এখনো কিন্তু এগিয়ে আছি। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে। দ্রব্যমূল্য বিবেচনা করে বেতন নির্ধারণ করা হয়েছে। এতে চাকরিজীবীরা খুশি হবেন বলে জানালেন অর্থ উপদেষ্টা। তিনি জানান, বুধবার পে কমিশন তাদের সুপারিশ প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে। নতুন বেতন আগামী জুলাই থেকে কার্যকর হতে পারে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। দরকারি অনেক জিনিসের দাম বাড়লেও 11 বছর ধরে বেতন বাড়েনি সরকারি চাকরিজীবীদের। এতে চরম বিপাকে পড়েছেন তারা। অবশেষে তাদের সুখবর দিচ্ছে অন্তর্বর্তী সরকার। সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো চূড়ান্ত করেছে পে কমিশন। 20টি গ্রেডই থাকছে। সর্বনিম্ন বেতন 20,000 টাকা, সর্বোচ্চ 1,60,000 টাকা সুপারিশ করছে কমিশন। অন্যান্য ভাতা মিলিয়ে 20তম গ্রেডের বেতন হবে 40,000 টাকা। বুধবার প্রধান উপদেষ্টার কাছে তারা প্রতিবেদন জমা দেবে। রিপোর্ট দিচ্ছে, এটাই তো একটা প্রথম পদক্ষেপ। ভাই বলেন যে একটা জিনিস কিছু করার আগে রিপোর্টটা, কিন্তু রিপোর্টটা তো যাচাই বাছাই করতে হবে। ইমপ্লিমেন্টেশন একটা রুল আছে। চেয়ারম্যান বলছেন যে সন্তুষ্ট হবে সব মোরালেস, কারণ উনি খুব প্র্যাকটিক্যাল ওয়েতে যতটুকু ফিজেবল সম্ভাব্য আর ম্যাক্সিমাম যতটুকু সে করা যায়। আমাদের রিসোর্স কনস্ট্যান্টের ব্যাপারে আর অনেক ব্যাপার আছে, প্রাইভেট সেক্টরের ব্যাপারটা দেখতে হয়। দেখে উনি বলেন যে মোটামুটি সবাই সন্তুষ্ট হবে এবং জাম্পটা একেবারে মানে ওনার দেখেছেন পণ্য থেকে কত কস্ট অফ লিভিং বেড়েছে, ইনফ্লেশন বেড়েছে, সেটা পর্যালোচনা করি। প্রতিবেদন যাচাই বাছাই করতে 3 থেকে 4 মাস সময় লাগবে। নতুন বেতন কার্যকর হতে পারে আগামী জুলাই থেকে। এতে বাজেটে 80 থেকে 90 হাজার কোটি টাকার প্রয়োজন হবে। পরবর্তী সরকারের জন্য এটা চাপ হবে কিনা এমন প্রশ্নের জবাব দেন অর্থ উপদেষ্টা। আমাদের করতে হবে কেন, ইমপ্লিমেন্টেশন তো করবে আপনার সরকার রুল অনুযায়ী। না, কিছুই বলবেন না। যেই সরকারই আসুক কোনো একটা পার্টিকুলার রিফর্ম বা এত বড় পদক্ষেপ নেওয়ার ডেফিনেটলি, যেটাই আমি আগেই বললাম যে আর্থিক সংশ্লেষ থাকবে, সেটাকে সরকারে আবার জানবে যে কিভাবে এটা ইসে করা যায়, কিভাবে করবে, কিভাবে সেটা ওদের উপরে। আমার এটা কারণ এটা করা হচ্ছে সবার ইসের জন্য, একটা ফেল্ট নিড, অনেকদিনের একটা ইসে ছিল, দরকার ছিল। এখন যদি তারা যদি মনে করে এটা করবে না, সেটা তাদের ব্যাপার। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দ্রব্যমূল্যে তেমন প্রভাব পড়বে না বলেও দাবি করেন তিনি। এটা তো আমরা প্রেডিক্ট করতে পারবো না, তবে বাজারে তো এনশিওর করা হবে সাপ্লাই, যেটা আমরা এমনি ইন্ডিপেন্ডেন্টলি পে কমিশন ছাড়াও করছি। লোকজন আসলে যাই পেয়ে থাকো, তবু যেখান থেকেও টাকা পয়সা জোগাড় করতে কিনছে, তো হঠাৎ করে পে কমিশনের রিপোর্ট পেলে বেশি বেশি কিনে ফেলবে, সেটা তো না। সরকারি চাকরিজীবীদের বেতনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না বলেও মনে করছেন অর্থ উপদেষ্টা। নির্বাচন যাকে ভোট দেবে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।
জাতীয় সংসদ নির্বাচনের আগে অবৈধ ও থানা থেকে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় প্রধান উপদেষ্টা এই নির্দেশনা দেন। বৈঠক শেষে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য তুলে ধরেন। প্রেস সচিব জানিয়েছেন, সরকারের রাজস্ব আহরণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গতিশীলতা বৃদ্ধিতে অর্থ মন্ত্রণালয়ের আওতায় রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় করার অনুমোদন দেওয়া হয়। সভায় স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ একত্রিত করে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় পুনর্গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। চিফ অ্যাডভাইজার আজকের মিটিং এ আবার এই নির্বাচনের কথা বলেছেন এবং নির্বাচনের আগে উনি অস্ত্র উদ্ধারের উপর জোর দিয়েছেন। উনি বলেছেন যে লুট করা অস্ত্র যে করেই হোক ইলেকশনের আগে যত দ্রুত পারা যায় এগুলোকে উদ্ধার করতে হবে। স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য শিক্ষা উভয় ক্ষেত্রেই মানের যথেষ্ট অবনতি ঘটেছে। মন্ত্রণালয়ের কার্যক্রমে পুনরায় গতি ও সমন্বয় ফিরিয়ে আনার লক্ষ্যে বিভাগ দুটিকে একত্রীকরণের জন্য মাননীয় প্রধান উপদেষ্টার সদর অনুমোদন গ্রহণ করা হয়েছে। রায় প্রস্তুত না হওয়ায় ঘোষণা হল না রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার রায়। গণমাধ্যমকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই সিদ্ধান্তের কথা জানিয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, 26 জানুয়ারি রায় ঘোষণার দিন ঠিক করেছে আদালত। এ সময় রামপুরায় 28 জনকে হত্যা মামলা প্রসঙ্গে তিনি বলেন, 24-এর গণ আন্দোলন দমাতে রামপুরায় বিজিবির হত্যাযোগ্য 25 মার্চ কালরাতের গণহত্যাকে ছাড়িয়ে গেছে। বিস্তারিত হুমায়ুন চিস্তির রিপোর্টে। জুলাই গণ আন্দোলনে চানখারপুলে হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় দেওয়ার নির্ধারিত দিন ছিল মঙ্গলবার। রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করার কথা ছিল বাংলাদেশ টেলিভিশনের। তবে ট্রাইব্যুনাল 1-এর বিচারিক কার্যক্রম শুরুর কিছুক্ষণ পর গণমাধ্যমের কাছে চিফ প্রসিকিউটর জানান, পেছানো হয়েছে রায় ঘোষণা। পেছানোর কারণও জানান তিনি। আজকে আদালতে উঠে তারা জানিয়েছেন, যেহেতু রায়টি সম্পূর্ণভাবে প্রস্তুত হয়নি, সে কারণে আগামী 26শে জানুয়ারি এই মামলার রায় তারা প্রদান করার জন্য পুনরায় তারিখ নির্ধারণ করেছেন। যারা ক্ষমতায় টিকে থাকার জন্য দানবের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন, যারা নির্বিচারে এই দেশের নিরস্ত্র নিরীহ তরুণ যুবক এবং শিশুদেরকে হত্যা করেছে, এই হত্যাকাণ্ড করে যে পার পাওয়া যাবে না, সেই বার্তাটি আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে দিতে চাই। এদিন রামপুরায় 28 জনকে হত্যা মামলায় হেফাজতে থাকা 2 সেনা কর্মকর্তাকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। পরে রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী হিসাবে সাক্ষ্য দেন বিজিবির গুলিতে নিহত গাড়ি চালক গঙ্গাচরণ রাজবংশীর ছেলে বিশ্বজিৎ রাজবংশী। আজকে সেই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। চিফ প্রসিকিউটরের সূচনা বক্তব্যের মাধ্যমে সেটার সূচনা হয় এবং আজকে 1 নম্বর সাক্ষী বিশ্বজিৎ রাজবংশী তার পিতা গঙ্গাচরণ রাজবংশীর হত্যার ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন। তিনি সাক্ষ্য দিয়ে বলেছেন যে 18 জুলাই তার পিতাকে বিজেপি সরাসরি বুকে গুলি করে হত্যা করে রামপুরা ব্রিজের পাশে ওয়াসা গেটের সামনে, এবং সে ব্যাপারে যারা যারা গুলির সাথে সম্পৃক্ত ছিল সেগুলোর ব্যাপারে তিনি বিস্তারিত সাক্ষ্য দিয়েছেন। রামপুরাতে বিজেপি যেভাবে হত্যা করেছে, এই হত্যাকাণ্ডের বর্বরতা, এটা 25শে মার্চ 1971 সালের যে বর্বরতা, তার সাথে তুলনীয়। এদিকে জুলাই গণ আন্দোলনে আশুলিয়ায় 5 মরদেহের সাথে জীবিত 1 জনকে পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। যে কোনো দিন রায় ঘোষণার জন্য রেখেছেন ট্রাইব্যুনাল 2। এছাড়া রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য বুধবার দিন ঠিক করেছেন একই ট্রাইব্যুনাল। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ 25 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলার চার্জশিট আমলে নিয়ে ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর তরিকুল ইসলাম আদালতকে জানান, অ্যানন টেক্স গ্রুপের নামে জনতা ব্যাংক থেকে প্রায় 531 কোটি টাকা আত্মসাতের অভিযোগে অর্থনীতিবিদ ডক্টর আবুল বারাকাত সহ মোট 26 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। আদালত চার্জশিট গ্রহণ করে 25 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া অন্য আসামিদের মধ্যে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান, জনতা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আব্দুস সালাম আজাদ, সাবেক পরিচালক জামাল উদ্দিন
আহমেদ সহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের সাবেক কর্মকর্তা এবং অ্যাননটেক্স গ্রুপের চেয়ারম্যান ইউনুস বাদল ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা। ভারতে কোনো অবস্থাতেই বিশ্বকাপ ক্রিকেট খেলতে যাবে না বাংলাদেশ। আইসিসি অযৌক্তিক চাপ দিয়ে খেলতে বাধ্য করতে পারবে না বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, বাংলাদেশ ভারতে না খেললে স্কটল্যান্ডকে নেওয়া হবে এমন কোনো সিদ্ধান্তের কথা জানায়নি আইসিসি। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। বাংলাদেশের বিশ্বকাপ খেলা এখনও পেন্ডুলামের মতো ঝুলছে। সরকারের পক্ষ থেকে সাফ জানিয়ে দেয়া হয়েছে, ভারতে গিয়ে ক্রিকেট খেলবে না টাইগাররা। ভেন্যু সরিয়ে নিতে হবে শ্রীলঙ্কা বা অন্য কোনো দেশে। তবে আইসিসি সেই অনুরোধ রাখছে না বলে জানিয়েছে নিউজ এজেন্সি এএফপি। বাংলাদেশ না খেললে স্কটল্যান্ডকে নেওয়া হবে বলেও খবর প্রকাশ করেছে তারা। তবে ক্রীড়া উপদেষ্টা বলছেন, এ বিষয়ে আইসিসি এখনও কিছুই জানায়নি। আমরা ফরমালি আমার জানা মতে এমন কিছু শুনি নাই যে আমাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিবে। ভারতের কাছে নতি স্বীকার করে বাংলাদেশকে খেলতে বাধ্য করা আইসিসির ঠিক হবে না বলেও মনে করছেন তিনি। যদি আইসিসি ভারতীয় বোর্ডের কাছে চাপ সৃষ্টি করে, ভারতীয় বোর্ডের মানে কাছে মাথা নত করে আমাদের উপর চাপ সৃষ্টি করে, অযৌক্তিক কোনো শর্ত চাপায় দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না। এর আগে এমন উদাহরণ আছে, পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে, আইসিসি ভেন্যু চেঞ্জ করেছে। আমরা অত্যন্ত লজিক্যাল কারণে ভেন্যু চেঞ্জের কথা বলেছি। আমরা আমাদেরকে অযৌক্তিক প্রেশার প্রয়োগ করে, অযৌক্তিক চাপ সৃষ্টি করে আমাদেরকে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না। শেষ পর্যন্ত ভেন্যু না বদলালে বিশ্বকাপ ক্রিকেট বয়কট করতে পারে বাংলাদেশ। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সংসদ নির্বাচনে যশোর ৫ আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। এ আসনে বিএনপি জোটের বিভক্তিকে ঘিরে জমে উঠেছে নির্বাচনী সমীকরণ। আর এ দ্বন্দ্বকে পুঁজি করে জয়ের পথ খুঁজছে জামায়াত ইসলামী। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। সংসদ নির্বাচনকে সামনে রেখে উঠোন বৈঠক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন মনিরামপুর উপজেলা নিয়ে গঠিত যশোর ৫ আসনের প্রার্থীরা। বিএনপি জোটের মনোনয়নে ধানের শীষ প্রতীকে লড়ছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মুফতি রশিদ আহমেদ। তবে মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। বিএনপি প্রথমে শহীদ ইকবাল হোসেনকে মনোনয়ন দেয়, পরে জোটের সমীকরণে প্রার্থী পরিবর্তন করায় বিভ্রান্তিতে পড়েছেন এই আসনের ভোটাররা, যার প্রভাব পড়েছে ভোটের মাঠে। আমরা মনিরামপুরবাসী আশা করছি যে সুন্দর, স্বচ্ছতা এবং জবাবদিহিমূলক একটা সুন্দর নির্বাচন হবে। আমরা আশা করছি সুন্দর একটা মনিরামপুর আগামীতে যারা নির্বাচিত হবে তারা উপহার দিতে পারবে। স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শহীদ বলছেন, ১৭ বছর ধরে দলের নির্যাতিত নেতাকর্মীদের পাশে থেকে আন্দোলন করেছেন। কোনো অবস্থাতেই নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না তিনি। আমার মনোনয়ন প্রত্যাহার করে মনোনীত করাটা আমরা মোটেই পছন্দ করিনি, মেনে নিতে পারি না। এই কারণেই আমি প্রার্থিতা প্রত্যাহার করব না, আমি নির্বাচনের শেষ পর্যন্ত লড়ে যাব। অন্যদিকে বিএনপি জোটের প্রার্থী মুফতি রশিদ আহমেদ ঐক্যের বার্তা দিয়ে স্বতন্ত্র প্রার্থীকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। আশা করছি যে অতি তাড়াতাড়ি তিনি তার ভুল বুঝতে পারবেন এবং তিনি আমাদের সাথে একাকার হয়ে ধানের শীষকে বিজয়ী করবেন। বিএনপির এই বিভক্তির সুযোগ নিতে চায় জামায়াত ইসলাম। দলটির প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। লক্ষাধিক ভোটের ব্যবধানে ইনশাআল্লাহ আমরা জয়যুক্ত হব। এই আসনে অপর দুই প্রার্থী হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জয়নাল আবেদিন এবং জাতীয় পার্টির MA হালিম। এদিকে ভোটারদের বড় অংশ বলছেন, ভবদহ জলাবদ্ধতা সমস্যার সমাধান এবং এলাকার উন্নয়ন যিনি করবেন এমন প্রার্থীকেই ভোট দেবেন তারা। আমরা এমন একজন ব্যক্তিকে ভোট দেব যে মানুষের আশেপাশে সব সময় সে পাওয়া যায়। বিএনপির বিভক্তি, জোটের সমীকরণ আর ভবদহ ইস্যু সব মিলিয়ে এই আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে খুলনা ৫ আসনের আটারায় আছেন সহকর্মী তরিক ইসলাম। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের খবর।
সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আজ আমরা চলে এসেছি দেশের দক্ষিণ পশ্চিমের জেলা খুলনাতে। আমরা রয়েছি খুলনা 5 আসনে। আমার পাশে একজন সম্মানীয় ভোটার রয়েছেন। আপনার কাছে জানতে চাইবো আপনাদের এই আসনে, এই 5 আসনে কি কি সমস্যা আছে? এখানে সবচাইতে বেশি আছে সমস্যা জলবদ্ধতা। আমাদের বিল ডাকাতিয়ায় কয়েক বছর ধরেই কোনো ফসল জন্মায় না। এলাকার উন্নতি, এই বিল ডাকাতিয়ার পানি নিষ্কাশন, এই ইন্ডাস্ট্রিগুলো চালানো এবং এখানে ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প যাতে গড়ে ওঠে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে তিনি বলছিলেন এই এলাকার নানাবিধ সমস্যা রয়েছে। একদিকে শিল্পাঞ্চল হলেও শিল্প কলকারখানা বন্ধ রয়েছে, তাছাড়া কৃষিকাজ করবে মানুষ, জলাবদ্ধতা একটা বড় সমস্যা। তারা বলছেন আগামী দিনে যারাই ক্ষমতা আসুক, অর্থাৎ এই আসনে 2জন হেভিওয়েট প্রার্থী রয়েছে। একদিকে রয়েছে বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য আলী আসগার লবি, অন্যদিকে রয়েছে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়া। তারা বলছেন যেই ক্ষমতায় আসুক না কেন আগামী দিনে তারা যেন এলাকার এই যে সমস্যা রয়েছে এই সমস্যার সমাধানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে, এমনটাই তাদের প্রত্যাশা। তো সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। আলোচিত ই কমার্স প্ল্যাটফর্ম ই ভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও স্ত্রী শামিমা নাসরিনকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। সোমবার রাতে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া। তিনি জানান তাদের দুজনের বিরুদ্ধে 391টি ওয়ারেন্ট রয়েছে। এর মধ্যে রাসেলের বিরুদ্ধে পরোয়ানা রয়েছে 263টি এবং শামিমার বিরুদ্ধে 128টি। 2018 সালের ডিসেম্বরে যাত্রা শুরুর পর গাড়ি, মোটরসাইকেল, আসবাবপত্র, স্মার্ট টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিনের মতো পণ্য অর্ধেক দামে বিক্রির বিজ্ঞাপন দিয়ে সাড়া ফেলে অনলাইন মার্কেট প্লেস ই ভ্যালি। চটকদার অফারের প্রলোভনে অনেকেই বিপুল অঙ্কের টাকা অগ্রিম দিয়ে পণ্যের অর্ডার দিয়েছিলেন, কিন্তু মাসের পর মাস অপেক্ষা করেও তাদের অনেকে পণ্য বুঝে পাননি। ই ভ্যালি অগ্রিম নেয়ার টাকাও ফেরত দেয়নি গ্রাহককে। আবার সালাম স্টিল ভোটের গাড়ির খবর। ঘাটাইল উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল 3 আসনে বইছে নির্বাচনী আমেজ। প্রার্থীরাও নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন। এই আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট SM ওবায়দুল হক নাসিরের প্রতিপক্ষ এনসিপি মনোনীত সাইফুল্লাহ হায়দার। বিস্তারিত জামিল হাসান শান্ত রিপোর্টে। টাঙ্গাইলের ঘাটাইলের একদিকে দিগন্তজোড়া কৃষিভূমি, আরেকদিকে সবুজ পাহাড়। প্রকৃতির এই বৈচিত্র্যময়তা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করলেও এখানকার মানুষের জীবনে লাগেনি উন্নয়নের ছোঁয়া। একদিকে দীর্ঘ 17 বছর ভোট না দিতে পারার আক্ষেপ, অন্যদিকে জীবনমান উন্নয়নের দাবি এলাকাবাসীর। এই পাহাড়ের দিকে এমন এমন রাস্তা আছে যেইগুলোর ভিতরে একটা প্রেগনেন্ট মহিলা যদি আসতে চায় আর কি, ওই রাস্তার মধ্যে একটা বিগ একটা প্রবলেমের মধ্যে পড়ে যাবে। হাসপাতাল চিকিৎসা বেলা চাই। আমাকে সমস্যা বৃষ্টি হলে পানি বেশি থাকে, রাস্তাঘাটের কোনো হাল নাই। 2টা ওভারব্রিজের দরকার, একটা কলেজ মোড়ে, একটা বাস স্ট্যান্ডে। স্থানীয়রা জানান এলাকায় মাদক ও সন্ত্রাসীদের দৌরাত্ম্য প্রতিদিনই বাড়ছে। নির্বাচিত প্রার্থীর কাছে এসব সমস্যার সমাধান চান তারা। প্রত্যেকটা এলাকায় মাদক অহরহ বেড়েই যাচ্ছে। মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, সুখী সমৃদ্ধ একটি ঘাটাইল যিনি উপহার দিতে পারবেন, আমরা ইনশাল্লাহ তাকেই ভোট দেব। বিএনপি প্রার্থী অ্যাডভোকেট SM ওবায়দুল হক নাসির ভোটারদের সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদক মুক্ত টাঙ্গাইল গড়ার পরিকল্পনার কথা বলছেন। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় এখানে আমাদের তরুণ, আমাদের ছাত্র যুবকদেরকে নেশা দ্রব্য গ্রহণ করা শিখিয়েছে, কিছুদিন পর বিক্রি করা শিখিয়েছে। সমাজকে মাদক মুক্ত করতে হবে। তার প্রতিদ্বন্দ্বী এনসিপি প্রার্থী সাইফুল্লাহ হায়দার রাষ্ট্র পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন। এখানে একটি অংশ বন সুবিধা অঞ্চল, একটি অংশে নদী এবং সমতল অঞ্চল, কিন্তু দুইটি অঞ্চলের মানুষের কিছু ক্ষেত্রে সাংস্কৃতিক ডিফারেন্স রয়েছে। যে এই ডিফারেন্সগুলোকে দেখে এবং কৃষি নির্ভর অঞ্চল হিসাবে এখান থেকে কৃষি নির্ভর কিছু শিল্প গড়ে উঠেছে পাহাড়ি অঞ্চলে, সেগুলোকে দেশের বাইরে তাদের রপ্তানির ব্যবস্থাপনা করা এবং এই কৃষি নির্ভর শিল্পগুলোকে প্রণোদনা দেওয়া, এই বিপুলগুলোতে আমার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এবং তারা এই বিষয়ে আমাদের সাথে কথা বলেছে। ঢাকা থেকে 119 কিলোমিটার দূরে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ভোটার প্রায় 4 লাখ। জামিল হাসান শান্ত, ATN বাংলা, টাঙ্গাইল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ময়মনসিংহ 4 সদর আসনের 0 পয়েন্টে আছেন সহকর্মী ইয়াসিন রানা। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের খবর।
সালাম স্ত্রী ভোটের গাড়ি নিয়ে ময়মনসিংহ 4 সদর আসনে আমরা আছি। আমরা সারাদিন এই আসলে বিভিন্ন এলাকা আমরা ঘুরেছি। এখানে মূল যে সমস্যাটা সেটা হলো যানজটের সমস্যা, মাদকের সমস্যা রয়েছে এবং প্রার্থীরা যে বিষয়টি বলছেন এখানে লেভেল প্লেইং ফিল্ডের অভাব রয়েছে। এক্ষেত্রে পেশি শক্তির যে ব্যবহার হচ্ছে এই বিষয়টি নিয়ে প্রার্থীরা চিন্তিত। যিনি এমপি হবেন তিনি যেন আমাদের এই সদরের উন্নয়নের ক্ষেত্রে থাকেন, এমন এমপি আমরা চাই। শহরের বাইরের যে ইউনিয়নগুলো রয়েছে, সিটি কর্পোরেশন বাইরে, সেখানে আসলে উন্নয়নের ব্যাপক ঘাটতি রয়েছে। এই উন্নয়নের যে বৈষম্য, এই বিষয়টি তারা অবসান চান এবং এই শহরটিকে একটি পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার জন্য আগামীতে যেন এমপি প্রার্থীরা এখানে ভূমিকা রাখেন। এবং এখানে বিএনপির প্রার্থী রয়েছেন ওয়াহাব আকন্দ, জামাতের প্রার্থী রয়েছেন কামরুল হাসান এমরুল এবং এখানে এছাড়াও মোট 8 জন বৈধ প্রার্থী রয়েছেন। ময়মনসিংহ 4 আসন থেকে এই ছিল ভোটের সবশেষ তথ্য। এবারে অর্থ সংবাদ। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে সচেতনতা সৃষ্টিতে নানা কর্মসূচি হাতে নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস ফেলো এবং গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ মনসুরুল হক বলেন, সুশাসন প্রতিষ্ঠা এবং জননিরাপত্তা নিশ্চিতে জুলাই সনদের গুরুত্ব অপরিসীম। মনির হোসেন তপুর রিপোর্ট। জুলাই সনদের গুরুত্ব এবং বিষয়বস্তু সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে নানা উদ্যোগ নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। এরই অংশ হিসেবে কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। জুলাই অভ্যুত্থানের স্বপ্নলালিত রাষ্ট্র পুনর্গঠনের জন্য হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। আগামীর বাংলাদেশ কেমন হবে সে সিদ্ধান্ত নেবে সাধারণ জনগণ এবং এই জন্যই এই গণভোটের আয়োজন। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী প্রত্যাশিত সংস্কার ও আগামী বাংলাদেশের রূপরেখা রয়েছে এই জুলাই সনদে। মানুষ যদি প্রত্যাশিত পরিবর্তন চায় তাহলে সাধারণ মানুষ গণভোটে হ্যাঁতে ভোট দেবে। তো এই জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও জেলা উপজেলা অফিস বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছে। মানসুরুল হক বলেন, ইচ্ছার বিরুদ্ধে ভোট দিতে কাউকে চাপ প্রয়োগ করা হচ্ছে না। গণভোট সম্পর্কে সচেতন করতে সাধারণ মানুষের সাথে কানেক্ট করা হচ্ছে এবং এখানে কোনো রকম কোনো চাপ প্রয়োগ করা হচ্ছে না। কারণ ভোটাধিকার মানুষের একটি গণতান্ত্রিক অধিকার। শুধুমাত্র এই অধিকারটা নিশ্চিত করার জন্যই আমাদের এই প্রয়াস। দেশের মঙ্গলে প্রতিটি জনগণের গুরুত্ব এবং অবদান রাখার সুযোগ রয়েছে। সেই অধিকার প্রতিষ্ঠায় কাজ করছেন তারা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। মানবিক উদ্যোগ হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পট্টস্নান ইকো রিসোর্টের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন দ্য ওয়ার্ল্ড কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক খন্দকার সাকিব আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পট্টস্নান ইকো রিসোর্ট ও অন দ্য ওয়ার্ল্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানজিন জামান ইলোরা। এ সময় শ্রীমঙ্গল ট্যুরিস্ট পুলিশের ওসি কামরুল হাসান, রিসোর্টের পরিচালক জসিমউদ্দিন, সমাজসেবক আমিনুল ইসলাম হরমুজ ও আব্দুল মজিদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে খন্দকার সাকিব আহমেদ বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সমাজের সকল শ্রেণীর মানুষের এগিয়ে আসা জরুরি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ফ্রান্সের ওপর 200% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজা পুনর্গঠনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বোর্ড অব পিসে যোগদানের আমন্ত্রণ প্যারিস প্রত্যাখ্যানের ইঙ্গিত দেওয়ার পর ফরাসি ওয়াইন ও শ্যাম্পেইনকে লক্ষ্য করে এই হুমকি দিয়েছেন তিনি। একই সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর পাঠানো একটি ব্যক্তিগত বার্তাও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন ট্রাম্প। ডেনমার্কের অংশ আর্কটিক ভূখণ্ড গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্প কেন অত্যধিক মনোযোগী সেই বিষয়ে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের তুলে ধরা যুক্তিকে উপহাস করায় ফ্রান্সের বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণ শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এবারে খেলার খবর। রংপুর রাইডার্সকে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিয়ে বিপিএল এর এলিমিনেটর
ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে সিলেট টাইটান্স। ফাইনাল থেকে মাত্র 1 ম্যাচ দূরে এখন মেহেদী হাসান মিরাজের দল। শেষ বলে ছক্কা হাঁকিয়ে সিলেটকে জয় পাইয়ে দেন ক্রিস ওকস। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মাত্র 112 রানের টার্গেটে নেমে দলের 2 রানে প্রথম উইকেট হারায় সিলেট। এরপর পারভেজ হোসেন ইমন 18 রান করে দলের হাল ধরে রাখলেও তার বিদায়ে আবারও খেই হারায় সিলেট। শেষ ওভারে 9 রানের দরকার ছিল তাদের। প্রথম 5 বলে 3 রান নেয়ার পাশাপাশি মঈন আলীর উইকেটও হারায় সিলেট। শেষ বলে ছক্কা হাঁকিয়ে টাইটান্সকে জয় পাইয়ে দেন ক্রিস ওকস। এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে 9 উইকেটে মাত্র 111 রানের পুঁজি পায় রংপুর রাইডার্স। খালেদ আহমেদ 14 রানে 4 উইকেট নিয়ে রংপুরের ধস নামান। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জনগণের কল্যাণই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। তারেক রহমান। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড সহ স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে। বিভেদ নয়, ঐক্যই হবে আগামীতে রাজনীতির মূল ভিত্তি। মন্তব্য জামায়াত আমিরের। অচলাবস্থা ভেঙে বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়। সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নির্ধারণ। অর্থ উপদেষ্টা। কাল প্রধান উপদেষ্টাকে পে কমিশনের রিপোর্ট পেশ। কার্যকর হতে পারে আগামী অর্থবছর থেকে। নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধারের নির্দেশ প্রধান উপদেষ্টার। অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব নীতি ও ব্যবস্থাপনায় 2টি প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন। রামপুরায় বিজিবির হত্যাযজ্ঞ 25 মার্চের গণহত্যাকে ছাড়িয়ে গেছে চিফ প্রসিকিউটর। চাংখারপুলে 6 জনকে হত্যা মামলার রায় পিছিয়ে 26 জানুয়ারি। এবং চাপ দিয়ে বাংলাদেশকে ভারতে খেলানো যাবে না, উপদেষ্টা আসিফ নজরুল। আইসিসির কাছে নথি স্বীকার না করার আহ্বান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।